Assalamu alaikum. Welcome everybody to the class. And जी सर। हाँ today we are going to start a new chapter दौड़ा लगा डैम नेम नहीं होना in our book. The chapter name is The Cost of Capital, chapter 11. So বইয়ে দেখো chapter 11 The Cost of Capital, এটা দিয়ে আজকে শুরু করব। স্যার দুইটা ম্যাথ দিছিলেন। এটা তো হোমওয়ার্ক দিয়েছিলাম। জি স্যার, জি তো দুটো করছি। ওকে, ওটা পরে দেখাই। তো আমরা আজকে কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আলাপ করব। जी सर। বই আছে সবার? জি স্যার, বই আছে। চ্যাপ্টার 11 পেজ নাম্বার 450. So if we think about the types of capital used by a firm, so there are two types of capital. একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম। ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা লং টার্মটাকে মিন করে থাকি, এবং লং টার্ম ক্যাপিটালের মধ্যে কি কি থাকে? একটা থাকে ডেট আর একটা হলো ইকুইটি। ডেট বলতে লোন, বন্ড এগুলি বোঝায়, ইকুইটি বলতে শেয়ার। তাহলে ফার্মের লং টার্ম ক্যাপিটাল বলতে কি বুঝবো আমরা? ডেট অ্যান্ড ইকুইটি। একটি ফার্ম তার টোটাল ক্যাপিটাল লং টার্মে যে ইনভেস্টমেন্ট গুলি করে, মনে করো প্ল্যান্ট, মেশিনারিজ, ল্যান্ড, বিল্ডিং, এগুলি যে সে ইনভেস্ট করে থাকে বা এগুলি কিনে থাকে, সে টাকাগুলি কোত্থেকে পায়, মানে সে ক্যাপিটাল কোত্থেকে পায়, সেটা লং টার্ম সোর্স থেকে আসে। এবং লং টার্ম সোর্স বলতে দুইটা মিন করা হয়, সেটি কি কি? একটি হলো ডেট, ডিইবিটি ডেট, আর একটি হলো ইকুইটি। ডেট বলতে বন্ড অথবা লোন, ব্যাংক লোন, আর ইকুইটি বলতে শেয়ার। जी তো এখন এই দুইটা সোর্সকে একসাথে আমরা বলেছি লং টার্ম ক্যাপিটাল সোর্স। তো এখন প্রশ্ন হলো, এই যে কোম্পানি এই সোর্স থেকে ক্যাপিটাল কালেক্ট করে, এর তো একটা খরচ আছে, খরচ আছে না? जी सर। তুমি কোথাও থেকে ক্যাপিটাল কাল সংগ্রহ করবে, এখন এই ক্যাপিটালটা নিজের ক্যাপিটাল আর কত টাকাই থাকে, বেশিরভাগটাই তো বাইরে। তো এখন তোমাকে যে বিষয়টি ভাবতে হবে যে বিজনেসের ক্যাপিটাল আমরা কোত্থেকে পাবো। তো বিজনেস করার জন্য তো সবার প্রথমে এটাই তো মাথায় আসে যে টাকা কোত্থেকে আসবে। তুমি একটা जी सर। বিজনেস করলে, বিজনেস করতে চাও তো টাকা চিন্তা করতে হবে না প্রথমে? তো টাকা ছাড়া কি বিজনেস হবে? ना सर। ধরে নিলাম আইডিয়া আছে, আইডিয়া তো সবার আগে, আইডিয়া ধরে নিলাম আছে। এখন এখন কি দরকার? এখন टाका। দরকার ক্যাপিটাল দরকার। जी सर कैपिटल। দেন ক্যাপিটাল যদি তোমার থাকে, ফাইন, নিজস্ব ক্যাপিটাল আছে, ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস। নিজস্ব ক্যাপিটাল নাই, তার মানে কি বিজনেস হবে না? হবে। তাহলে কিভাবে হবে? ক্যাপিটাল কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করব সেটাই আমরা দেখবো। যে লং টার্ম সোর্স রয়েছে, একটি হলো ডেট, একটি হলো ইকুইটি। তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো অথবা তুমি শেয়ার ইস্যু করতে পারো। যদি এগুলি কোম্পানির কথা বলছি, এটি ছোট বিজনেস না, কিন্তু जी we are talking about কোম্পানি, মানে জন স্টক কোম্পানি, কর্পোরেশন, তাদের কথা বলছি। আর তুমি ইন্ডিভিজুয়াল, তুমি একজন ব্যক্তি হিসেবে এক মালিকানা বা ছোট বিজনেস করতে পারো, সেটা কিন্তু আবার আলাদা। সেটা তোমার হয়তো 50,000 টাকা আছে, তুমি একটা বিজনেস ছোটখাটো করতে পারো, সেক্ষেত্রে ব্যাংক থেকে লোন নেওয়ারও দরকার নাই। আর তুমি একজন ব্যক্তি ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা লোন চাইলেই তো আর তোমাকে দিবে না, ওগুলি আলাদা বিষয়। So we are talking about the corporation, big business কোম্পানি কিভাবে করবে, কিভাবে ক্যাপিটাল রেজ করবে, আমরা সেটা বলছি। ইউ গট দি পয়েন্ট? जी सर। তো সেটা মাথায় রাখতে হবে। আবার কেউ আবার মনে করো না যে আমি ব্যক্তি, আমি এখন বিজনেস করব লকডাউনের মধ্যে, এখন আমাকে কে লোন দিবে, আমি কেমনে শেয়ার ইস্যু করব, সেটা না, এটা তো তোমার করার কথা না, এটা হলো কোম্পানি করবে। তো এখন এই কোম্পানি কি করবে? বন্ড ইস্যু করতে পারে। বন্ড কি?
বন্ড ইজ এ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, মানে অল্টারনেটিভ টু লোন, ব্যাংক লোন। ব্যাংক থেকে লোন নিবে কে? কোম্পানি। কার নামে? কোম্পানির নামে। তো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, এবং ব্যাংক যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে কোম্পানি লোন পাবে। তো এখন ব্যাংক থেকে লোন না নিয়ে কোম্পানি যদি পাবলিকের কাছ থেকে লোন নিতে চায়, সেক্ষেত্রে কি করবে? পাবলিকের কাছে অ্যাপ্লিকেশন করবে। পাবলিকের কাছে তো আর অ্যাপ্লিকেশন করা যায় না। গভর্নমেন্ট মনে করো জনগণের কাছ থেকে লোন নিবে, এখন কি করবে? রিকোয়েস্ট করবে আমাদের কিছু টাকা দেন। সেটা দলিল লাগবে। একটা ডকুমেন্টস লাগবে, তাই তো? জি স্যার। এটা ডকুমেন্টস, সেটা কি? গভর্নমেন্ট যদি পাবলিকের কাছ থেকে লোন নেয়, সেই ডকুমেন্টস কে কি বলে? সে একটা পেপার ইস্যু করবে, একটা পেপার মার্কেটে সেল করবে, মানে একটা ডকুমেন্টস। এই পেপারের গায়ে হয়তো লেখা থাকলে টাকার পরিমাণ, এটি ব্যাংকের মাধ্যমে সেল করবে। তো এখন যারা এগুলি কিনবে, তার মানে কি? তারা এই টাকাটা কাকে দিল? কাকে দিল? গভর্নমেন্টকে দিল। জি স্যার। কথা বুঝ নাই? জি স্যার। গভর্নমেন্ট একটা পেপার বা সিকিউরিটি ইস্যু করলো, এটার নাম হলো ট্রেজারি বিল, এটার নাম হলো সঞ্চয়পত্র, এরকমের নামে আছে না বিভিন্ন কিছু? জি জি স্যার। স্যার, ট্রেজারি বন্ড, ট্রেজারি হ্যাঁ বিল, ট্রেজারি সবগুলোই তো সরকারি, তাই না স্যার? হ্যাঁ। তো এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, তারপরে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট, এইগুলি ইস্যু করবে কি? গভর্নমেন্ট। কেন করবে? কেন গভর্নমেন্ট ইস্যু করবে এগুলি? স্যার, গভর্নমেন্ট ইস্যু করবে কেন এগুলি? মূলধন যাতে সুবিধা দেওয়ার জন্য ব্যবসায়ীদের। হ্যাঁ, গভর্নমেন্ট এগুলি সেল করে কেন? কে বলবে বলো? আমি বলো, গভর্নমেন্ট কেন এগুলি সেল করে? স্যার আমি তো খুঁজতেছি, কে বলবে স্যার? তুমি শুনবে, বলবে না? মল্লিকা বলো, why the government will issue securities? ধনের জন্য। হুম, স্যার প্রমাণপত্র। আহা, এটা তো সহজ কথা। এটা সেল করবে কারণ গভর্নমেন্টের টাকা দরকার। সেটাই গভর্নমেন্ট পদ্মা সেতু করবে কি দিয়ে? গভর্নমেন্ট রাস্তাঘাট করবে কি দিয়ে? গভর্নমেন্ট আরো তো অনেক কিছু করে, তাই না? স্যার ট্যাক্স আবার এগুলো লাগবে কেন? হ্যাঁ, ট্যাক্স কম নেয় স্যার। স্যার ট্যাক্স ট্যাক্স কম নেয় নিয়ে তো গভর্নমেন্ট। হয় না। ট্যাক্স নেয়, ট্যাক্স নিয়ে তো হয় না। গভর্নমেন্টের ইনকামের মধ্যে ট্যাক্স হলো সবচেয়ে বড়, কিন্তু সেই ট্যাক্স দিয়ে হয় না। বাজেট দেয় না, দেখো না? আরো লাগবে। বাজেটের, মনে করো বাজেট যা দিল, তার 3 ভাগের 2 ভাগ অথবা অর্ধেক মনে করো ট্যাক্স থেকে আসলো, আর বাকি টাকা সে কই পাবে? বাকি টাকা সে তখন এই যে লোন নেয়, এটাই তো আমরা বললাম। তো এখন গভর্নমেন্ট লোন নিবে কার কাছ থেকে? পাবলিকের কাছ থেকে, জনগণের কাছ থেকে। এখন জনগণের কাছ থেকে লোন নেওয়ার জন্য গভর্নমেন্ট যদি লোন নিতে চায়, তার উপায়টা কি? সে তো আর বলবে না, এই পাবলিক, এই জনগণ আমাকে কিছু লোন দাও, আমরা টাকার সংকটে আছি। এটা বললে জনগণ দিয়ে দিবে? না স্যার। এটা একটা ডকুমেন্টস লাগবে না? জি স্যার। এই জন্য সে কি করে? এগুলি না বলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তো আর বলবে না যে আমাদেরকে সবাই লোন দেন, সেটা তো আর বলবে না। কারণ কিসের ভিত্তিতে টাকা দিবে জনগণ? এই জন্য এটা না করে সে কি করে? ব্যাংকের মাধ্যমে সিকিউরিটি ইস্যু করে। বললো যে এই যে আমরা ট্রেজারি বিল সেল করি, আমরা এই যে সেভিং সার্টিফিকেট সেল করি, এগুলি কিনেন সবাই। কিনলে আপনারা কি পাবেন? ইন্টারেস্ট পাবেন, আপনাদের লাভ হবে। তো সবাই লাভের জন্য এগুলি কিনে। তো এগুলি কিনলে জনগণ টাকাটা কোথায় দেয়? ব্যাংকের হাতে দেয়। ব্যাংক টাকাটা কি করে? সরকার থেকে। হ্যাঁ, তাহলে সরকারের কাছে টাকাটা গেল না? জি স্যার। জি স্যার। তাহলে সরকার যদি লোন নিতে চায়, এভাবে লোন নিয়ে থাকে। দিস ইজ দ্য সোর্সেস অফ ফাইন্যান্সিং অফ দ্য গভর্নমেন্ট। এটা হলো গভর্নমেন্ট ফাইন্যান্সিং এর উপায়।
আচ্ছা, এটা তো সরকারের বিষয়গুলো। এখন কোম্পানির যদি টাকা দরকার হয়, সে তো ব্যাংকে যেতে পারে, একটা উপায়। আর একটা হলো যদি পাবলিকের কাছ থেকে কোম্পানি লোন নিতে চায়, তাহলে কি করবে? কোম্পানি বিজ্ঞাপন দিবে যে আমাকে লোন দেন। হুম, না স্যার। তাহলে কি স্যার করবে? কম না স্যার। কি করবে তাহলে? স্যার কোম্পানির তো কোম্পানি টাকা এরকম দরকার। একটা পত্র ছাড়বে, হুম, ঋণপত্র ইস্যু করবে স্যার। সেটার নাম কি? সেটার নামই হলো বন্ড। সেটার নামই আচ্ছা, হলো বন্ড। বন্ড। এখন এই স্যার বন্ড, শেয়ার হুম, শেয়ার ইস্যু করতে পারে না? শেয়ার ইস্যু করবে। শেয়ার ইস্যু করলে তো আর এটা লোন না, এটা তো যে কিনবে সে কোম্পানির মালিক হবে। আর যে বন্ড আচ্ছা কিনবে সে হলো কোম্পানিকে টাকা দিয়েছে, সে হলো লেন্ডার, মানে ধার দিয়েছে। আচ্ছা। আর ওইটা কিনলে কোম্পানির ওনার হবে, মালিক হবে। আর যদি লোন নিতে চাই, বন্ড কিনলে তখন লোন দেয়া হবে। তুমি যদি কোম্পানির বন্ড কিনো, তুমি কি লেন্ডার, মানে কোম্পানিকে লোন দিয়েছো। আর তুমি যদি শেয়ার কিনো, তাইলে কি হবে? স্যার শেয়ার কিনলে স্যার আমি মালিক হয়ে যাবো। মালিক হবে। তাহলে কোম্পানি তো এখন মালিকানা বিক্রি করতে চাচ্ছে না, সে চাচ্ছে লোন। তাইলে সে কি করবে? স্যার লোন চাইলে বন্ড সেল করবে। বন্ড সেল করবে। তাহলে একটা উপায় পেলাম আমরা বন্ড, আর একটা উপায় পেলাম এই যে ব্যাংক থেকে লোন নিতে পারে সে। দুইটাই অপশন আছে তার সামনে, সে দেখবে কোনটার খরচ কেমন। এখন এই যে বন্ড, এই যে শেয়ার, এই যে ব্যাংক লোন, এগুলি যে কোম্পানি নিবে, এখানে সব জায়গা থেকে ক্যাপিটাল কালেক্ট করবে, তো দে হ্যাভ সাম কস্ট, এর কিছু খরচ আছে না? জি স্যার। টাকা তো তোমার বন্ধুর কাছে তুমি চাইলে যে দোস্ত 500 টাকা দাও, এক সপ্তাহ পরে দিব, সে না হয় তোমাকে দিয়ে দিল, আবার 500 টাকা নিল ফেরত এক সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে। এখন কোম্পানি তো আর চাইলে জনগণের কাছে, চাইলে জনগণ কি এরকমের দিবে টাকা খাও খাও, মানে উইদাউট এনি বেনিফিট? দিবে কি? না। কেউ তো আর কারো এখন আর, মানে উইদাউট এনি বেনিফিট কেউ তো টাকা দেয় না, দেয় কি? না। উইদাউট এনি বেনিফিট টাকা দিলে সেটাকে বলে কর্জে হাসানা, নাম শুনেছো? জি স্যার শুনছি স্যার, জি স্যার শুনছি স্যার। কর্জে হাসানা কি? তুমি কাউরে টাকা দিলে এবং সওয়াবের আশায়, যে আমি কোনো বেনিফিট নিব না, কোনো ইন্টারেস্ট নিব না, কোনো প্রফিট নিব না, কিছুই নিব না, তোমাকে দিলাম 1 লাখ টাকা, তুমি ব্যবসা করো, তারপরে আমাকে আবার ফেরত দিও 6 মাস পরে, 1 বছর পরে, বা তার সাথে যে কন্ট্যাক্ট থাকে, এটা হলো কর্জে হাসানা। জি কর্জে স্যার। হাসানা তো আর এই সোসাইটিতে কেউ কাউরে দেয় না, কারণ কেউ তো কাউরে ট্রাস্টই করে না, বিশ্বাস করে না। জি স্যার। কেউ কাউরে বিশ্বাস করে না, ভাই ভাইকে বিশ্বাস করে না, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে বাবা ছেলেকে বিশ্বাস করে না, এটাও তো ঘটে, যে জি বাবার টাকা মেরে দিয়েছে ছেলে, এরকমও হয় জানো? জি স্যার। বাবার পেনশনের টাকা ছেলে তুলে নিয়ে লোপাট। ক্যাশ করে। তার মানে বাবার টাকা ছেলে মেরে দেয়, তাহলে এখানে আর বিশ্বাস কেমনি মানুষ করবে? তো এরকমের একটা সোসাইটিতে আমরা বাস করি। স্যার কালকে আপনার ফেসবুকে একটা শেয়ার দিয়েছিলেন সুদ নিয়ে স্যার। হম, স্যার কোনো কিছু হয়েছিল কিনা, কেমনি স্যার লেখছেন? সুদ তো আশেপাশে সবাই তো সুদের মধ্যে আছে, সবাই ব্যাংকে চাকরি করে, দেখি ব্যাংকে চাকরি করে সুদের মধ্যে আছে, আবার স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আবার হলো হাদিস দেয়, কোরআনের আয়াত বলে, এগুলি স্ট্যাটাস দেয়, আবার ব্যাংকে চাকরি করে প্রমোশন হয়, আবার আলহামদুলিল্লাহ বলে। তো কি অদ্ভুত কথাবার্তা! তুমি আছো সুদের মধ্যে, আর এই তুমি জন্যই ব্যাংকে জব করব না। তুমি আছো সুদের মধ্যে, আবার তুমি আবার হলো কোরআনের আয়াত দিচ্ছ, শেয়ারিং দিচ্ছ, তাকওয়া অর্জন করতেছো, তাহলে কি কেমন রমজান হইলো আর কি? স্যার এই যে আমি আমার জি স্যার। স্যার আমার হচ্ছে আচ্ছা, আমরা যে ব্যাংকে ইন্টারনেট করবো স্যার, এটা কি স্যার ইসের মধ্যে আমরা কি কোনো অপরাধী হব? আমরা যে ইন্টারনেট করবো এখানে তো স্যার অনেক কিছু করতে হয়, সুদের সাথে একটা ইয়ে আছে। এটা তো শেখা, এটা তো আর চাকরি না। কিন্তু স্যার শেখা, সুদের লেখক সাক্ষী শেখা আপনাদের। জানা, শেখা এবং জানা, জ্ঞান অর্জন করা, এটা তো ওই হাদিসের আওতামুক্ত।
ওই হাদিসের আওতামুক্ত। মানে এই যে আমরা পড়তেছি, সুদ নিয়ে আলাপ করতেছি, এটা হলো জ্ঞান চর্চা, মানে জানা। এখন মদ খাওয়া হারাম, মদের প্রকারভেদ, কোন মদের মধ্যে কি আছে, এগুলি নিয়ে তুমি যদি আলাপ করো, সেটা তো আর হারাম না, সেটা হলো জানার মধ্যে পড়ে। জি স্যার। কথা বুঝছো? কিন্তু সেটা ওই হাদিসের আওতামুক্ত। কিন্তু তুমি যদি মদের বিক্রি করো, তো তুমি যদি কিনো, এগুলির সাথে জড়িত থাকলে এটা হবে হারাম। তেমনি ভাবে সুদের ক্ষেত্রে একই নিয়ম। তো সুদ নিয়ে তো আমরা এখানে অঙ্কের মধ্যেও তো সুদ আছে, জি স্যার। অঙ্কের মধ্যে সুদ আছে না, 10% রেটে দিলে, লোন দিলে কত টাকা লাভ হলো, জি স্যার, সুদের হিসাব এটা তো আছে। আমরা আলাপ করছি। আরো রোজা রেখে আলাপ করছি। তো এখন কেউ যদি বলো এই রোজা রেখে এগুলি করলে তো রোজা থাকবে কিনা, না, বিষয়টা তা না। বিষয়টা তা না, এটা হলো জ্ঞান চর্চা। জি স্যার। জ্ঞান চর্চা, হালাল হারাম, মানে যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের উপরেই জ্ঞান চর্চা করা, সেটা কোনো সমস্যা নেই জানার জন্য। তুমি যদি জানো, না জানলে তো তুমি ভুল করবে। জি তাহলে স্যার। জানার জন্য তো তোমার এটা স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে না? জি স্যার। সুদ হারাম তুমি জানলে কিভাবে, না পড়লে জানতে তুমি? না স্যার। তাহলে তো জানতে না, তাহলে তো তুমি না জেনেই এগুলির মধ্যে ঢুকে যেতে। এইটা আর কি। তো অনেকে আবার ওইটা মনে করে তাহলে সুদের কথা বলা, তারপরে এগুলি নিয়ে অঙ্ক করা, এগুলি পড়াশোনা করা, সেগুলি কি হবে? সেগুলি তো ওই হাদিসের আওতামুক্ত, এটা নিয়ে তো নো টেনশন। তো লকডাউনের আওতামুক্ত থাকে না অনেক কিছু, স্যার। কঠিন লকডাউন চলছে, তারপরে তো কিছু আওতামুক্ত আছে। জি স্যার। তো তেমনি ভাবে এটা হলো আওতামুক্ত। তো এখন যেটি বললাম, এই যে আমরা ক্যাপিটাল কালেকশনের যে সোর্স, জি স্যার। সোর্স কি কি বললাম? স্যার একটি বন্ড, হলো বন্ড, লোন। বন্ড লোন একই টাইপের। আর একটি হলো ইকুইটি, মানে শেয়ার। শেয়ার কিনলে কোম্পানির মালিক হবে, আর বন্ড কিনলে কি হবে? কোম্পানির মালিক হবে। ঠিক, বন্ড কিনলে কোম্পানির মালিক হবে, না স্যার লেন্ডার হবেন, বন্ড কিনবেন। লেন্ডার হবে, লেনদেন হবে স্যার। লেন্ডার হবে, হ্যাঁ সেটা বুঝতে হবে। বন্ড কিনলে লেন্ডার হবে, ইউ আর দ্য লেন্ডার, এবং কোম্পানি হলো বড়। আর তুমি যদি শেয়ার কিনো, ইউ আর দ্য ওনার and you are investing in the company. তো এখন প্রশ্ন হলো, এই যে কোম্পানি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে, এর জন্য কোম্পানির খরচ কি? সেই প্রসঙ্গেই বললাম যে কেউ তো আর কর্জে হাসানা দিবে না। তাহলে যেহেতু কোম্পানিকে কেউ কর্জে হাসানা দিবে না, তাহলে কোম্পানি এগুলি থেকে, এসব সোর্স থেকে তার ফান্ড বা তার ক্যাপিটাল কালেক্ট করার জন্য দে হ্যাভ সাম কস্ট। এখন কোন কোম্পানিরই কোনো একটি সোর্স নাই, এটা আবার মানে একটা সোর্স থেকে সে ক্যাপিটাল কালেক্ট সে করে না, বিভিন্ন সোর্স থেকে করে। কেন? কারণ একটা থেকে করলে তো রিস্কের পরিমাণ বাড়ে। ডোন্ট পুট অল এগ ইন ইউর বাস্কেট, এটা কথা আছে না? তো তেমনি ভাবে ফাইন্যান্সিং এর ক্ষেত্রেও একই কথা, যে তুমি সব লোন এক জায়গা থেকে নিও না, মানে টোটাল ক্যাপিটাল এক সোর্স থেকে নিও না। তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন সোর্স থেকে নিবে, তাহলে মনে করো ব্যাংক থেকে লোন নিল কত, 20 লাখ, বন্ড ইস্যু করলো কত, 40 লাখ, তাহলে কত হলো 40 আর 20, 60 লাখ। আর 40 লাখ কি করলো, সে শেয়ার ইস্যু করলো, টোটাল কত হলো 1 crore। 1 crore। তাহলে কোম্পানির ক্যাপিটাল কত হলো 1 crore, জি স্যার। এবং এর সোর্স এখানে কয়টা? তিনটা কয়টা? স্যার, তিনটা। তিনটা। একটা হলো 20 লাখ টাকার ব্যাংক লোন, 40 লাখ টাকার বন্ড, আর আর কি বলছি, আর স্যার শেয়ার বিক্রয় আছে। 40 হলো শেয়ার ইস্যু। এখন ব্যাংক থেকে লোন নিলে মনে করো 9% রেট পড়লো সেখানে, তাহলে কোম্পানির খরচ পড়লো কত, 9%। 9%। 9% পড়লো কোন ফান্ডের উপর?
স্যার শেয়ার ব্যাংক ওই যে 20 লাখের উপর। হুম। আর সে যে বন্ড ইস্যু করলো মানে পাবলিকের কাছ থেকে লোন নিল, পাবলিককে দিতে হবে না? জি স্যার। পাবলিককে দিল মনে করো 10%, তাহলে ওই 40 লাখের উপরে খরচ করলো কত? 10%। আর শেয়ার ইস্যু করলো 40 লাখ। এখন শেয়ার ইস্যু করলে যারা শেয়ার কিনবে, কোম্পানির মালিক হলো, তাদেরকে কিছু দিতে হয় না? জি স্যার। কি দেয় বলো তো? স্যার লভ্যাংশের অংশ দেয় স্যার, প্রফিট। ডিভিডেন্ড। ডিভিডেন্ড। জি স্যার। তাহলে ডিভিডেন্ড দিল মনে করো কত? 15%। তাহলে শেয়ার ইস্যুইং এর কস্ট হলো কত? 15%। ঠিক আছে? তাহলে তিনটা কস্ট কত কত বললাম? স্যার 9%, 10% আর 15। 15। 9, 10, 15। জি স্যার। তাহলে 9% কে বলবো আমরা কস্ট অফ কি? ব্যাংক লোন, তাই না? জি স্যার। 10% কে কি বলবো? স্যার বন্ডের কস্ট অফ বন্ড বা ডেট। আর 15% কে কি বলবো? কস্ট অফ শেয়ার ইস্যু। ইকুইটি। ইকুইটি বলতে সব ধরনের শেয়ার একসাথে। ডেট বলতে Bond. সবকিছু, বন্ড, বন্ড, লোন সবকিছু বুঝায়। তো এখন এই যে বিভিন্ন সোর্সের কস্ট, এগুলি আলাদা আলাদা যখন বলবো 9%, 10%, 15%, এগুলিকে বলে কস্ট অফ ফান্ড। কি বলে? কস্ট অফ ফান্ড। জি স্যার। Cost of fund কি? Individual cost of different sources of financing. 9% cost of fund, 10% cost of fund, তারপরে 15% cost of fund। কথা বুঝছো? জি স্যার। এরপরে আসি, তাহলে যদি কোম্পানি চিন্তা করে আচ্ছা বিভিন্ন সোর্স থেকে নিলাম, এত কস্ট করলো, এভারেজে কত পড়লো? সবকিছু টোটালের একটা কস্ট আছে না, এভারেজ? জি স্যার। আচ্ছা, এই সবগুলিকে এভারেজ করে কত হয় ওটা এভারেজ ক্যালকুলেট করলে পাওয়া যাবে। আচ্ছা, মনে করো এভারেজ কস্ট হলো, আমরা ধরলাম কত, মনে করো 12%। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে, আমরা একটা আনুমানিক ধরলাম 12%। তাহলে এটা হলো এভারেজ কস্ট, এটাকে আমরা বলবো কস্ট অফ ক্যাপিটাল। কি বলবো? কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা কি বলতে পারি কস্ট অফ ক্যাপিটালটা কি? The firm's average cost of fund. The firm's average cost of fund. বুঝছো? তাহলে কস্ট অফ ক্যাপিটাল কি? ফান্ড এভারেজ Firm's average cost of ফান্ড। fund. কস্ট অফ ফান্ড কি? এবার যদি বললি কস্ট অফ ফান্ড কি? স্যার ফান্ড কালেক্ট করতে যে কষ্ট হচ্ছে এটাই তো কষ্ট। যেরকম 9%, 10%, 15%। আলাদা আলাদা যখন আমরা চিন্তা করব, ওইটা হলো কস্ট অফ ফান্ড। 9% is the cost of fund, 15% is the cost of fund, আর কস্ট অফ ক্যাপিটাল কোনটি? স্যার টোটালি তিনটা একসাথে। এভারেজ। তিনটা একসাথে না, এভারেজ। এভারেজ আমরা ওই যে ধরে নিলাম 12%, এটা কি? জি স্যার। 12% ধরে নিলাম না এভারেজ? জি স্যার। তাহলে এই এভারেজ 12%, এটাকে কি বলবো? কস্ট অফ ক্যাপিটাল স্যার। কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ কস্ট অফ ক্যাপিটাল, বলো। Sir, cost of capital is the average একজনের মাইকের cost of বলো, ডেফিনেশনটা কে বলতে পারবে? একজন বলো, একজন বলো, কে বলবে কস্ট অফ ক্যাপিটালের ডেফিনেশন?
হুম, এই কে বলবে? কেউ বলবে না? Cost of capital is the average হুম, cost of the fund that we হুম, spend to gather fund. হুম। Average cost of fund. এবারে কে বলবে হোয়াট ইজ কস্ট অফ ফান্ড? এটা কে বলবে? মেহরাজ বলো, হোয়াট ইজ কস্ট অফ ফান্ড? কস্ট অফ ফান্ড হচ্ছে স্যার ফান্ড কালেক্ট করতে যে কস্টটা মেইনলি আসে ওইটাই তো স্যার কস্ট অফ ফান্ড স্যার, ইন্ডিভিজুয়ালি স্যার। ইন্ডিভিজুয়াল সোর্স, কস্ট অফ ইন্ডিভিজুয়াল সোর্স, সেটা বলতে হবে তো। জি জি স্যার। আর এভারেজটা হলো কস্ট অফ ক্যাপিটাল। জি স্যার। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে চিন্তা করছি এই যে কস্ট, এখানে আমরা আসলে কোন পয়েন্টে চিন্তা করছি? আমরা কি কোম্পানি না ব্যাংক? কোন পয়েন্টে চিন্তা করছি? ব্যাংক। Sir, এই যে কস্টের কথা বললাম, কস্ট অফ ফান্ড, আমরা এখন কি, আমরা কোন কোন গ্রুপে? কোম্পানির গ্রুপে না ব্যাংকের গ্রুপে? ব্যাংক। ফান্ড কালেক্ট করতে আমাদের যে কস্ট হচ্ছে, ইন্ডিভিজুয়াল কস্ট গুলিকে বলে ফান্ড, আর এভারেজ কস্ট গুলিকে বলছি আমরা কস্ট অফ ক্যাপিটাল। এখন আমরা আসলে কি, এখন আমাদের পরিচয় কোন গ্রুপে? আমরা স্যার ব্যাংক বললাম তো, ব্যাংক। সবাই একমত? স্যার ব্যাংক, কোম্পানি কোম্পানি স্যার। ব্যাংক ব্যবসা করার জন্য এখানে ফান্ড কালেক্ট করেছে? না স্যার, কোম্পানি ব্যাংক না তো স্যার, দিয়েছে, কোম্পানি না। আমরা তো বললাম যে আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি, এখন আমরা কি কোম্পানি, জি স্যার। তাই না? জি স্যার। তার মানে আমরা এখন কোম্পানির পয়েন্টে চিন্তা করছি, जी sir. তাই তো? কোম্পানি তো ফান্ড কালেক্ট করে, ব্যাংক তো আর ফান্ড কালেক্ট করে না, সে তো দেয়। জি স্যার, ব্যাংকের আরো দেয় স্যার মানুষ সামনে থেকে আইসা। ব্যাংক কোম্পানিকে লোন দেয়, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে আমরা যখন কোম্পানির পয়েন্টে চিন্তা করব, তখন আমরা কি বলবো? আমাদের ফান্ড কালেকশনের কস্ট। ওকে, এখন এই টাকাটা কালেকশন হলো, টোটাল ক্যাপিটাল টাকাটা আমরা কি করব? কালেকশন হয়ে গেল, বিভিন্ন সোর্স থেকে 1 কোটি টাকা কালেকশন করলাম, এখন টাকাটা আমরা কি করব? স্যার ইনভেস্ট করব। ইনভেস্ট করব বা বিজনেসে কি করব? বিজনেসে খাটায় দিব স্যার। বিজনেসে স্যার, ওইটাই ইউজ invest। করব, খাটাবো, যাই বল। তাহলে এই টাকাটা যখন আমরা ইনভেস্ট করব বা বিজনেস করব, এই টাকা দিয়ে, কত টাকা দিয়ে? এই যে 1 কোটি টাকা আমরা কালেক্ট করলাম, এখন এই 1 কোটি টাকা দিয়ে বিজনেস করে, এখান থেকে বিজনেস করে কি প্রফিট আর্ন করতে হবে না? জি স্যার। जी sir. জি স্যার। কত পার্সেন্ট আর্ন করতে হবে? স্যার 12% তো লোনই আছে স্যার। তাহলে কত স্যার পার্সেন্ট আর্ন করতে হবে? এখন স্যার 100% আর্ন করলে তো সমস্যা নাই, কিন্তু স্যার 12% একটু বেশি আর্ন করতে হবে। তার মানে একটা মিনিমামটা তো আমরা বলতে পারি, ম্যাক্সিমামের তো লিমিট নাই, মিনিমামটা তো বলতে পারি, তাই না? মিনিমাম 12%। মিনিমাম 12%। কেন বললা 12? স্যার লোন 12%। জি স্যার, স্যার ঋণই আছে স্যার 12%। আচ্ছা, মানে ওই যে এভারেজ যেটা 12%। জি স্যার। তাহলে এটা থেকে একটি বিষয় স্পষ্ট যে আমরা যখন বিজনেস করতে যাব, তখন আমাদের চিন্তা করতে হবে যে মিনিমাম 12% আমাদের রিকোয়ারমেন্ট, তাই তো? আমাদের মিনিমাম স্যার। রিকোয়ারমেন্ট কত? 12%। 12%। এর কম হলে বিজনেস করব না, মানে চলবে না, কারণ এর কম হলে তুমি লোনের টাকাই তো দিতে পারবে না। জি স্যার। তার মানে মিনিমাম 12% ইজ রিকোয়ার্ড।
এর বেশি হলে যত বেশি হবে তত বেশি প্রফিট, কিন্তু এর নিচে নামা যাবে না। তাহলে the minimum rate the investor required from his or her investment, this is called required rate of return. This is called required rate of রিটার্ন। return. এখন আমরা ইনভেস্ট করতে গিয়ে কিন্তু আবার এটাকে বললাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, এই 12% কে আমরা আগে কি বলেছিলাম? ঋণ স্যার। স্যার এটা ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল Cost of বলেছিলাম। কস্ট অফ কি বলেছিলাম? Cost of কস্ট অফ ক্যাপিটাল কখন বলেছিলাম? যখন আমরা ফাইন্যান্স করেছিলাম, ফান্ড কালেক্ট করেছিলাম, তখন এই 12% কে বলেছিলাম কস্ট অফ ক্যাপিটাল। আবার এই ফান্ড নিয়ে যখন আবার বিজনেস করতে গেলাম, তখন আবার বললাম 12% is the required rate of return because I require at least 12%. Below that, I cannot go for business. It will be loser for me. এর নিচে বিজনেস করা আমার জন্য সম্ভব না। তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ দ্য 12% and this is the required rate of return. তাহলে কস্ট অফ ক্যাপিটাল এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন রেটটা সেম হলো না? জি স্যার। তাহলে এখান থেকে স্পষ্ট, যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাই কস্ট অফ ক্যাপিটাল। কথা বুঝছো? রিকোয়ার্ড যেটাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাই কস্ট অফ ক্যাপিটাল। Cost of তাহলে capital. দুইটা টার্ম ইউজ করব আমরা দুইটা পার্সপেক্টিভে। জি স্যার। যখন আমরা when we are thinking about raising fund, collection of fund, তখন আমরা কোন টার্ম ইউজ করব? কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল। আর যখন আমরা বিজনেস করতে যাব, ইনভেস্ট করতে যাব, তখন আমরা কোন টার্ম ইউজ করব? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। বাট রেট ইজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। বাট রেট ইজ সেম। কথা বুঝছো কিনা? না বুঝলে বলো। সবাই বুঝছো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এন্ড কস্ট অফ ক্যাপিটাল? স্যার আরেকবার বলেন। কস্ট অফ ক্যাপিটাল তো আগে আলাপ করলাম, সবাই বুঝছো? জি স্যার। রিকোয়ার্ড ক্যাপিটাল। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কোনটা? স্যার যেটা মানে রিকোয়ার্ড থাকে যে এত পার্সেন্ট। মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম জি স্যার। requirement to Requirement. make business. বিজনেস থেকে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ আর্নিং এর নিচে হলে বিজনেস করব না, সেটা হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। কথা বুঝছো? জি স্যার। পেজ নাম্বার 450, কস্ট অফ ক্যাপিটাল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এর ডেফিনেশন দেয়া আছে, দেখো সাইড নোটে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এর ডেফিনেশন কি? The return that must be earned on invested funds to cover the cost of financing such investment, also called opportunity cost of rate. তাহলে এবার ক্লিয়ার কিনা ডেফিনিশন? স্যার এটা কস্ট অফ রিটার্ন। আবার বলো, সামনে কি বললে? ডেফিনেশন ক্লিয়ার কিনা? স্যার একটু আরেকবার একটু বলুন স্যার, লিখতে পারবেন? The minimum acceptable rate of return from investment, এটা কি? রিকোয়ার্ড রেট অফ, জি স্যার। আবার এটাই কস্ট অফ ক্যাপিটাল, এটাই কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল বলার সময় আমরা বলবো কি বলবো? The average cost of funds which is the minimum rate of return from investment. ঠিক আছে? জি স্যার। তাহলে রেট ইজ সেম, মানে দুইটা কিন্তু একই কথা মূলত, কিন্তু দুই রকমের পার্সপেক্টিভ। একটা হলো লোন নেয়ার ক্ষেত্রে, আর একটা হলো ইনভেস্টমেন্ট বা বিজনেস করার ক্ষেত্রে। সবার কাছে ক্লিয়ার কিনা?
जी सर জি স্যার जी सर जी सर জি স্যার এটা যদি বুঝে থাকো ফাইন, না বুঝলে পরবর্তী চ্যাপ্টার গুলি কিন্তু বোঝা যাবে না। এটা সব কোর্সে ফাইন্যান্সের আরো পরবর্তীতে যখন পড়বে এই দুইটা শব্দ বিভিন্ন জায়গাতে পাবে, কস্ট অফ ক্যাপিটাল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই জন্য এটা যদি তুমি না বুঝো অনেক কিছুই পরবর্তীতে না বোঝা মানে অবোঝা থেকে থেকে যাবে, মানে আননোন থেকে যাবে। You will not understand what you are learning in future if you don't have clear concept about the cost of capital and required rate of return. सर रिक्वायर्ड रेट ऑफ रिटर्न की सर 12% হবে জি, স্যার সব ক্ষেত্রে না না, সব এটা ক্ষেত্রে কেন? তোমার কস্ট অফ ক্যাপিটাল যত হবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ততই এটা হবে। তো আমাদের এই এক্সাম্পলে 12% জি, স্যার। বললাম, সবসময় 12% হবে কেন? এটা তো এইখানে এক্সাম্পল দিলাম 1 কোটি টাকা, জি স্যার সেই 1 কোটি টাকার এক্সাম্পলে এখানে আসলো 9%, 10%, 15%, এটা তো আমি এক্সাম্পল বললাম। জি স্যার এইখানে 12% is the cost of capital as well as required rate of return. জি স্যার কথা বুঝছো? বুঝতে পারছি Page number 477. 477 এ তিনটা কোশ্চেন এটা পড়বে। What types of capital do firms use to finance investment? অলরেডি আমরা আলাপ করেছি, এখানে আনসার দেয়া আছে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল? অলরেডি আমরা পড়েছি, এখানেও আবার দেয়া আছে। থার্ড কোশ্চেন, হাউ ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইউজ টু মেক ফাইন্যান্সিয়াল ডিসিশন? অলরেডি আমরা আলাপ করেছি, এখানে দেয়া আছে। তারপরে আরেকটি কোশ্চেন, একটা কোশ্চেন স্কিপ করে লাস্ট অন, হু ডিটারমাইন্স এ ফার্মস কস্ট অফ ক্যাপিটাল? হু ডিটারমাইন্স এ ফার্মস কস্ট অফ ক্যাপিটাল? ক্যাপিটাল জি, এটাও আনসার এখানে দেয়া আছে। এই চারটা কোশ্চেন এবং আনসার করবে এই চ্যাপ্টারের। এইটাই আমাদের মূল কনসেপ্ট, মূল ডিসকাশন। বাকি যেগুলি আছে সেগুলি হলো এরই ডিটেইলস। এগুলির উপরে আবার ম্যাথ আছে, মনে করো এই যে কস্ট অফ ক্যাপিটাল কিভাবে বের করতে হবে, কস্ট অফ ফান্ড কিভাবে বের করতে হবে, কস্ট অফ ইকুইটি কিভাবে বের করতে হবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কিভাবে করব, এগুলি নিয়ে ক্যালকুলেশন, এগুলি আরো ডিটেইল আছে। কিন্তু মূল কথা অলরেডি যা আমরা আলাপ করলাম, এটা জানতেই হবে, শিখতেই হবে, ভাইবার জন্য লাগবে, পরীক্ষার জন্য লাগবে, পরবর্তীতে লাগবে, চাকরি করতে যাবে তখন লাগবে, এটা ভোলা যাবে না। আর বাকি যেগুলি আমরা ক্লাসরুমে মানে অঙ্ক টঙ্ক করতাম সেগুলি তো আবার পরে ভুলে যেতে, কিন্তু এই যে যতটুকু এতক্ষণ আবার ভোলা যাবে না। মূল কথা যতটুকু অলরেডি আমরা আলাপ করেছি। ওকে, जी सर জি স্যার ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করব, এগুলি ডিটেইলস জিজ্ঞেস করব, যা যা এতক্ষণ ডিসকাশন করলাম এবং যেই চারটা কোশ্চেন দিলাম এগুলি ভালো করে পড়বে। ওকে স্যার ओके सर ওকে, जी सर এখন কোনো প্রশ্ন থাকলে বলো, না স্যার। বুঝলে বলো। না স্যার নাই কোনো কোশ্চেন না থাকলে, প্রশ্ন না থাকলে বলতে আমরা শেষের দিকে চলে এসেছি। স্যার একটু এই রেকর্ডিং এটা বন্ধ করা যাবে, একটা কথা বলতাম।